আচ্ছা, নতুন ঠান্ডা যুদ্ধ বা নিউ কোল্ড ওয়ার এই শব্দটা আজকাল খবরে প্রায় চোখে পড়ে, তাই না? কিন্তু এর আসল মানে কি? এটা কি শুধু দুটো দেশের ক্ষমতার লড়াই, নাকি এর প্রভাব আমাদের সাধারণ জীবনেও এসে পড়ছে? চলুন, মার্কিন চীন সম্পর্কের এই যে জটিল কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটাকে আজ সহজ করে বুঝে নেওয়া যাক। তাহলে মূল প্রশ্নটা হলো, আমরা কি সত্যি সত্যি একটা নতুন ঠান্ডা যুদ্ধের যুগে ঢুকে পড়েছি? এই পুরো আলোচনা জুড়ে আমরা একসাথে এই প্রশ্নটারই উত্তর খোঁজার চেষ্টা করব। সবার আগে আসুন একটা পরিষ্কার সংজ্ঞা দিয়ে শুরু করি। দেখুন, নতুন ঠান্ডা যুদ্ধ হল দুটো দেশের মধ্যে এমন একটা কৌশলগত লড়াই যেখানে ওরা প্রযুক্তি, অর্থনীতি আর প্রভাব বিস্তারের জন্য প্রতিযোগিতা করছে, কিন্তু সরাসরি যুদ্ধটা এড়িয়ে চলছে। এটাই হলো এর একদম মূল আইডিয়া। এই বিষয়টা পরিষ্কারভাবে বোঝার জন্য আমরা কয়েকটা ধাপে এগোব। প্রথমে জানব এটা আসলে কি, তারপর দেখব লড়াইয়ের মূল ময়দানগুলো কোনগুলো। আমরা পুরনো আর নতুন ঠান্ডা যুদ্ধের মধ্যে পার্থক্যটাও বোঝার চেষ্টা করব, আর এর পেছনের আসল কারণগুলো কি সেটাও খুঁজে বের করব। আর সবশেষে একটা ছোট্ট কুইজের মাধ্যমে যা শিখলাম তা একবার ঝালিয়ে নেব। তো চলুন প্রথম অংশে যাই। প্রথমে একটা কথা বলে রাখা ভালো, এই নতুন ঠান্ডা যুদ্ধ কিন্তু কোনো অফিসিয়াল টার্ম নয়। এটা আসলে আমেরিকা আর চীনের মধ্যে যে মারাত্মক আর সব দিক থেকে প্রতিযোগিতা চলছে সেটাকে বোঝানোর একটা উপায় মাত্র। তাহলে প্রশ্ন হল, এটাকে পুরনো ঠান্ডা যুদ্ধের সাথে কেন তুলনা করা হচ্ছে? কারণ এখানেও সেই একই রকম কৌশলগত টেনশন আর ক্ষমতার লড়াইয়ের একটা ব্যাপার আছে। দেশগুলো সরাসরি যুদ্ধ করছে না, বরং পরোক্ষভাবে, মানে আড়ালে থেকে একে অপরকে দুর্বল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই যে প্রতিদ্বন্দ্বিতা, এটা ঠিক কোন কোন জায়গায় হচ্ছে, এটাকে আমরা মূলত 4টা প্রধান যুদ্ধক্ষেত্রে ভাগ করতে পারি। আর এই ক্ষেত্রগুলো দেখতে আলাদা হলেও আসলে কিন্তু একে অপরের সাথে গভীরভাবে যুক্ত। প্রথম আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল অর্থনৈতিক প্রতিযোগিতা। আসলে আজকের দুনিয়ায় অর্থনৈতিক শক্তিই হল আসল ক্ষমতার ভিত্তি। তাই ট্রেড, সাপ্লাই চেন বা কার মুদ্রা বেশি শক্তিশালী হবে, এই সব নিয়েই আসল লড়াইটা চলছে। দ্বিতীয় ক্ষেত্রটা হলো টেকনোলজি, যেটাই নতুন লড়াইয়ের সবচেয়ে ক্রিটিক্যাল দিক। ভাবুন তো, 5G নেটওয়ার্ক, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা সেমিকন্ডাক্টর চিপস, এসব দিকে যে দেশ এগিয়ে থাকবে সেই তো আগামী দিনের বিশ্বকে কন্ট্রোল করবে। কারণ এখনকার দিনে টেকনোলজির লিডারশিপ মানেই মিলিটারি আর ইকোনমিক লিডারশিপ। 3 নম্বর ক্ষেত্রটা হল মিলিটারি আর সিকিউরিটি। যেমন ধরুন, দক্ষিণ চীন সাগরের মতো ইন্দো প্যাসিফিক অঞ্চলে নৌবাহিনীর আনাগোনা, আধুনিক অস্ত্রের প্রতিযোগিতা আর বিভিন্ন দেশের সাথে সামরিক জোট তৈরি করা, এই সবই কিন্তু নিজেদের পাওয়ার বা প্রভাবকে প্রতিষ্ঠা করার একটা রাস্তা। আর 4 নম্বর ক্ষেত্রটা হল ভূরাজনৈতিক প্রভাব, মানে সারা বিশ্বে, বিশেষ করে এশিয়া, আফ্রিকা আর ল্যাটিন আমেরিকার দেশগুলোকে নিজেদের দলে টানার জন্য একটা নীরব লড়াই চলছে। যে দেশ যত বেশি বন্ধু বা মিত্র তৈরি করতে পারবে, বিশ্বমঞ্চে তার গলার জোরও ততটাই বাড়বে। এখন একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, পুরনো ঠান্ডা যুদ্ধের সাথে এই নতুন প্রতিদ্বন্দ্বিতার আসল তফাৎটা কোথায়? এই পার্থক্যগুলো বুঝতে পারলে আজকের বিশ্বকে বোঝাটা অনেক সহজ হয়ে যাবে। একদিকে ছিল আমেরিকা বনাম সোভিয়েত ইউনিয়ন, আর আজ আমেরিকা বনাম চীন। কিন্তু এই দুটো লড়াইয়ের মধ্যে মূল পার্থক্যগুলো আসলে কি কি? দেখুন, সবচেয়ে বড় পার্থক্যটা কিন্তু অর্থনীতিতে। পুরনো ঠান্ডা যুদ্ধের সময় কি ছিল? দুই পক্ষ ছিল অর্থনৈতিকভাবে একদম আলাদা, দুটো ভিন্ন জগৎ। কিন্তু এখন আমেরিকা আর চীনের অর্থনীতি এমনভাবে জড়িয়ে আছে যে ভাবা যায় না। এর মানে কি দাঁড়ালো? মানে হলো, সরাসরি একটা সংঘাতের খরচটা অনেক অনেক বেশি। আবার আদর্শের দিক থেকেও আগের মতো সেই ক্যাপিটালিজম বনাম কমিউনিজমের সাদা কালো লড়াইটা এখন আর নেই। আর লড়াইয়ের মূল ময়দানটাও বদলে গেছে। এখন আর নিউক্লিয়ার অস্ত্র নয়, আসল যুদ্ধটা হচ্ছে প্রযুক্তি নিয়ে। আমরা তো জানলাম কি ঘটছে, এবার চলুন বোঝার চেষ্টা করি কেন ঘটছে। এই প্রতিদ্বন্দ্বিতার পেছনে কিন্তু আন্তর্জাতিক সম্পর্কের কিছু গভীর তত্ত্ব কাজ করছে। চলুন সেগুলো একদম সহজ করে বুঝি। এর মূল কারণ হল পাওয়ার ট্রানজিশন থিওরি। খুব সহজ করে বললে, যখন একটা নতুন শক্তি যেমন চীন খুব দ্রুত উঠে আসে, তখন যে শক্তিটা আগে থেকেই শীর্ষে ছিল, মানে আমেরিকা, সে তার নিজের পজিশন নিয়ে একটু চিন্তায় পড়ে যায়। আর এই চিন্তা বা উদ্বেগ থেকেই কিন্তু প্রতিযোগিতাটা বাড়তে থাকে। এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। আর একটা মজার ধারণা হলো সিকিউরিটি ডিলেমা। এর সমীকরণটা খুব সোজা।
যখন একটা দেশ শুধু নিজেকে বাঁচানোর জন্য নিজের সামরিক বা প্রযুক্তিগত শক্তি বাড়ায়, তখন তার প্রতিদ্বন্দ্বী দেশটা সেটাকে হুমকি হিসেবে দেখে। ফলে সেও নিজের শক্তি আরও বাড়াতে শুরু করে। এতে কি হয়? উত্তেজনাটা একটা চক্রের মতো বাড়তে থাকে, যদিও শুরুতে উদ্দেশ্যটা ছিল শুধু আত্মরক্ষা। আচ্ছা, এতক্ষণ তো অনেক কিছু জানা হলো। এবার একটু স্মৃতি পরীক্ষা হয়ে যাক, কি বলেন? চলুন একটা র্যাপিড ফায়ার রাউন্ডের মাধ্যমে দেখে নিই মূল বিষয়গুলো আমাদের মনে আছে কিনা। প্রথম প্রশ্ন, মার্কিন চীন প্রতিদ্বন্দ্বিতার মূল চালিকা শক্তিটা কি? উত্তরটা হল, চীনের উত্থানের কারণে বিশ্বশক্তির ভারসাম্যে যে পরিবর্তনটা আসছে সেটাই। দ্বিতীয় প্রশ্ন, পুরনো ঠান্ডা যুদ্ধের সাথে এর সবচেয়ে বড় পার্থক্য কি? হ্যাঁ, সঠিক উত্তর হল গভীর অর্থনৈতিক পরস্পর নির্ভরশীলতা। আর শেষ প্রশ্ন, এই প্রতিদ্বন্দ্বিতার সবচেয়ে গুরুত্বপূর্ণ আধুনিক যুদ্ধক্ষেত্র কোনটা? উত্তরটা অবশ্যই প্রযুক্তি। এবার একদম শেষ পর্যায়ে এই আলোচনার যে মূল শিক্ষাগুলো, সেগুলোকে কিভাবে আমরা স্মৃতিতে একেবারে পাকাপাকিভাবে গেঁথে রাখতে পারি, সেই কৌশলগুলো এবার একটু দেখে নেওয়া যাক। পুরো আলোচনাটাকে যদি একটা মাত্র বাক্যে মনে রাখতে হয়, তাহলে এই বাক্যটা মনে রাখুন: উদীয়মান শক্তিরা বিশ্বব্যাপী প্রতিযোগিতার নতুন রূপ দেয়। এই একটা লাইনে কিন্তু এই প্রতিদ্বন্দ্বিতার মূল কারণটা ব্যাখ্যা করা আছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আইডিয়াটা মনে রাখতে হবে তা হল, এই লড়াইটা খুব অদ্ভুত। এখানে যারা লড়ছে তারা আবার একে অপরের ওপর নির্ভরশীল। ভাবুন তো, ব্যাপারটা যেন দুটো গিয়ার একসাথে ঘুরছে, কিন্তু একে অপরের সাথে ঘষাও খাচ্ছে। এটাই ২১ শতকের ভূরাজনীতির সবচেয়ে বড় ধাঁধা। চলুন সবশেষে একটা ছবি দিয়ে পুরো ব্যাপারটা মাথায় গেঁথে নিই। ভাবুন তো, একটা পুরনো দাড়িপাল্লার কথা, যেটা কয়েক দশক ধরে একদম স্থির ছিল, ব্যালেন্সড, কিন্তু এখন সেটা ধীরে ধীরে একদিকে ঝুঁকতে শুরু করেছে। এই ছবিটাই হলো আজকের বিশ্বশক্তির পরিবর্তনের প্রতীক। এই মানসিক ছবিটা যদি মনে রাখা যায়, তাহলে আমেরিকা চীন প্রতিদ্বন্দ্বিতার মূল আইডিয়াটা আর কোনোদিনও ভুল হবে না।